নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20-তে তানজিদ তামিম যখন আউট হলেন, দশম ওভারের প্রথম বলে 29 করে যখন আউট হলেন, তখন বাংলাদেশের জেতার জন্য দরকার 45 রান। সাইফ হাসান উইকেটে এলেন, লিটন দাস দুর্দান্ত 50 করা লিটন দাস 44 রানে তখন অপরাজিত। 11তম ওভারে গিয়ে 26 বলে লিটন ব্রিলিয়ান্ট 50টা করলেন। সাইফের রান তখন কত আপনার মনে আছে? 7 বলে 4। আবার বলি, 7 বলে 4, অর্থাৎ পরের 12 বলে সাইফ রান করেছেন 32। তখন উইকেটে এসেছিলেন। বাকি থাকা 45 রান দলের জয়ের জন্য, তার মধ্যে 36ই করেছেন সাইফ। এই ইনিংসটা কেন স্পেশাল? এই কারণে স্পেশাল যে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, নর্মালি কি হয় যে ভাই 45 রান দরকার, 10 ওভার বাকি আছে। সাইফ যদি 28 বলে 36 করে নট আউট থেকে ম্যাচ শেষ করতেন, আমরা কি সাইফের সমালোচনা করতাম? বাংলাদেশের যে ক্রিকেট সংস্কৃতি, সেখানে গণমাধ্যম, দর্শক কেউই হয়তো সাইফের সমালোচনা করতো না, বরং বলতো এতদিন পর দলে ফিরেছেন, 28 বলে 36 করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে নট আউট থেকে বের হয়েছেন, বরং প্রশংসাই পেতেন। সাইফের সেই সুযোগ ছিল, সাইফ সেই সুযোগটা নিতে চাননি। সাইফ আধুনিক যুগে মিডল ওভারে ব্যাটাররা যেভাবে টি-20 ধাঁচের ব্যাটিংটা করেন, এক্স্যাক্টলি সেই ব্যাটিংটা করেছেন। সাইফের সামনে রিস্ক ফ্যাক্টর ছিল দ্রুত রান তুলতে গিয়ে, 150-এর উপরে স্ট্রাইক রেটে রান করতে গিয়ে তিনি যদি 8-10 রান করে আউট হতেন, তার সমালোচনা হতো। সাইফ ওই ওয়েটিং গেম খেলতে যাননি। আনফরচুনেটলি এটা সত্যি যে বাংলাদেশের এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ধরনের সিচুয়েশনে মিডল অর্ডারে যারা ব্যাট করতেন, ওই 20 বলে 25, 30 বলে 32, 35 করে নট আউট থাকতেন, আমরা প্রশংসা করতাম। সাইফ ওই পথে হাঁটেননি, 190 স্ট্রাইক রেটে 36 করে গেছেন। এইখানেই হচ্ছে সাইফের ইনিংসের স্পেশালিটি। তিনি যে টানা 2 ছক্কা মেরে ইনিংস শেষ করলেন, তিনি যেভাবে মিডল ওভারের প্রপার ইউজটা করলেন। সাইফ যদি 28 বলে 36 করে নট আউট থাকতেন, বাংলাদেশ হয়তো 17 ওভারে ম্যাচ জিততো, আমরা কেউই সমালোচনা করতাম না। সাইফ ওটার ধারই ধারেননি। লিটন ক্যাপ্টেন সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন, সাইফের কাছ থেকে তিনি 1-2 ওভার বোলিং তো চান, এর পাশাপাশি মিডল ওভারে যেন দ্রুত রান তুলতে পারেন, ক্যাপ্টেন সেটা চান। ক্যাপ্টেনের চাওয়া, দলের চাওয়া সাইফ পূর্ণ করেছেন। এখানেই হচ্ছে সাইফের ইনিংসের বিশেষত্ব। অফকোর্স নেদারল্যান্ডসের বোলিং অ্যাটাকের বিপক্ষে রান করা কিংবা পারফর্ম করা যতখানি তুলনামূলক সহজ, এটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড হলে অবশ্যই সেরকম হতো না। কিন্তু তাই বলে সাইফের কৃতিত্ব এতটুকু কমে যায় না। মনে রাখা জরুরি, যার নামের পেছনে টেস্ট ব্যাটসম্যান বা টেস্ট ব্যাটার তকমা, 4 বছর আগে সবশেষ জাতীয় দলে খেলেছেন, তার জন্য নেদারল্যান্ডস যা, জিম্বাবুয়ে তা, অস্ট্রেলিয়াও তাই। এমনকি 4 বছর বিরতির পর কেউ যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটা ম্যাচ খেলতে নামেন, তার মধ্যে মানসিক চাপ কাজ করে। সেই চাপ পেছনে রেখে সাইফ তার ন্যাচারাল খেলাটা খেলেছেন। 190 স্ট্রাইক রেটে যে 36 করেছেন, এটা সাইফের জন্য যে কত বড় আত্মবিশ্বাস, কত বড় শক্তি, এটা আসলে সাইফ ছাড়া অন্য কেউ আর বুঝবে না, বলেও বোঝানো যাবে না। সালাউদ্দিন স্যার একটা কথা বলেছেন, আমরা যেন সাইফকে মাথায় না তুলি, আবার মাথা থেকে ফেলেও না দিই। তার এই কথার সঙ্গে আমি 100% একমত। সাইফকে আমরা কেউ হিরো বানাচ্ছি না, সাইফকে আমরা কেউ ভবিষ্যৎ নামি কোনো অলরাউন্ডারের তকমা দিচ্ছি না। ঠিক একইভাবে আমরা যেন সাইফের ইনিংসটাকে ছোট করেও না দেখি, তার প্রাপ্য প্রশংসাটুকু করতে আমরা যেন কার্পণ্য বোধ না করি। সো সাইফ বাংলাদেশ দলের যে চাওয়া, সেই চাওয়া মিটিয়েছেন। সাইফ 4 নম্বরে যেভাবে মিডল ওভারে ব্যাট করার কথা, সেভাবে ব্যাট করেছেন। সাইফ যেভাবে অপোনেন্টের এগেইনস্টে ওয়েটিং গেম না খেলে দ্রুত ম্যাচ শেষ করার যে ইনস্টিংক্ট দেখিয়েছেন, যে ইন্টেন্ট দেখিয়েছেন, এর সবই প্রশংসার যোগ্য। আশা করি সাইফ তার এই পারফরমেন্স লম্বা সময় ধরে রাখবেন, দলে লম্বা সময় টিকে রাখবেন। বাংলাদেশ ক্রিকেটকে যে সার্ভিসের জন্য তাকে আনা হয়েছে, বাংলাদেশ ক্রিকেটকে সেই সার্ভিসটা দেবেন। সাইফ হিরো নন, সাইফ ভিলেন নন। তিনি ভালো খেললে আমরা প্রশংসা করব, খারাপ খেললে সমালোচনা করব, কিন্তু সাইফকে সাইফের জায়গাতে আমরা যেন ওই সুযোগটুকু দেই, ওই সময়টুকু অ্যালাউ করি নিজেকে সেটেল ডাউন করার মতো। 4 বছর পর ফিরে সাইফ দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন, 2 উইকেট 1 ওভারে নেওয়া, সেটা আমি বললামই না, শুধু ব্যাটিংটার কথাই বললাম। আশা করব সাইফ যেন গণমাধ্যম, দর্শক, অফকোর্স টিম ম্যানেজমেন্ট তাদের সাপোর্টটা পান এবং তার এই পারফরমেন্স দিনকে দিন যেন আরো উপরের দিকে যায়।